প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার তানভীর বিন লতিফ 1975 সালে 23 আগস্ট ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে নেফ্রোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। যে কিডনির নানান রকমের সমস্যা হয় আমরা জানি, তার মধ্যে অত্যন্ত কমন একটি রোগ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। যদি একটু বুঝিয়ে বলেন ক্রনিক কিডনি ডিজিজ মানে কি এবং এটা কাদের বেলায় বেশি হয়? আচ্ছা, ক্রনিক কিডনি ডিজিজ যাদের বেশি হয় সারা পৃথিবীতে যদি আমরা দেখি, তাহলে তার প্রধান কারণগুলো হচ্ছে তিনটি। একটা হলো ডায়াবেটিস, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার বা যাকে আমরা হাইপারটেনশন বলি। আরেকটা হচ্ছে গ্লোমারুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ। সুতরাং এই তিনটা কারণেই সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ হয়। এখন ক্রনিক কিডনি ডিজিজ মানে হচ্ছে বলা যেতে পারে কিডনির একটা দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন। কিন্তু এর মানে হচ্ছে এটা যখন একবার শুরু হয় তখন সেটা স্লোলি প্রোগ্রেস করে বা বাড়তেই থাকে, ক্ষতি হতেই থাকে। কিন্তু চিকিৎসার মাধ্যমে এটাকে পুরোপুরি নিরাময় করা সম্ভব না হলেও স্লো করা যায় বা এর যে ক্ষতিকর প্রভাবকে ঠেকিয়ে রাখা যায়। সুতরাং চিকিৎসা আছে। তার মানে হলো যাদের এই তিনটি রোগ আছে তারা বেশি ঝুঁকিপ্রবণ কিডনি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের জন্য। একদমই তাই। এর বাইরেও তার লাইফস্টাইল, তার এনভায়রনমেন্টাল, খাবার দাবার, এইসব কি কোনো ভূমিকা রাখে কিডনি রোগে? আমি বলবো যে এটা ইনডিরেক্টলি ভূমিকা রাখে। যেমন আমরা জানি যে খাবার দাবারের সাথে আমাদের লাইফস্টাইলের সাথে, যেটাকে আমরা বলি সেডেন্টারি লাইফস্টাইল বা হাঁটা চলা হচ্ছে না, এক্সারসাইজ হচ্ছে না, মানুষ বসে থাকছে টিভির সামনে, এ কারণে মানুষের ওবিসিটি বা মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। সেখান থেকে ডায়াবেটিস হয়, হাইপারটেনশন হয়। সেইখান থেকে আলটিমেটলি ইনডিরেক্টলি কিডনি ডিজিজগুলো কিন্তু হয়। সুতরাং আপনি একভাবে বলতে পারেন আমাদের জীবনাচরণের সাথে কিডনি ডিজিজের সম্পর্ক আছে। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি আমি, সেটা হচ্ছে যে ওষুধপত্রের যে ব্যবহার। ওষুধপত্র আমরা আমাদের রোগীদের পাই বা আপনিও জানেন যে প্রচুর ওষুধ অপ্রয়োজনে খাওয়া হয় ফার্মেসি থেকে কিনে যখন তখন, এবং হয়তো সেই ওষুধের কোনো দরকার নেই। ওই সময়ে কোনো একটা ব্যথা হলো, অল্প স্বল্প ব্যথা, তার জন্য যেহেতু উনি ওই রোগী ডাক্তারের সাথে পরামর্শ করেন নাই, উনি নিজেই ফার্মেসি থেকে কিনে এমন কোনো ব্যথার ওষুধ খেলেন যাতে করে দেখা যায় কিডনির রোগ শুরু হয়ে গেল। সুতরাং আমার মনে হয় এই ক্ষেত্রে সচেতন হওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং এর মাধ্যমে আমরা একটা বড় গ্রুপ অফ কিডনি পেশেন্টসদের আসলে প্রিভেন্ট করতে পারি কিডনি রোগ হওয়া থেকে। অ্যাকিউট কিডনি ইনজুরি, তা থেকেও কি সিকেডি বা ক্রনিক রেনাল ফেলিওর এটা হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ আমরা যেমন প্রধান 3টা কারণ বললাম, হয়তো ভবিষ্যতে গবেষণা করে দেখা যাবে যে যেটাকে বলি আমরা AKI বা অ্যাকিউট কিডনি ইনজুরি, বা বাংলা করলে বলা যাবে যে তাৎক্ষণিকভাবে কিডনি নষ্ট হয়ে গেল, তার অবশ্য নানা কারণ আছে। যেমন হঠাৎ করে যদি ডায়রিয়া হয় বা পানি শূন্যতা হয়, শরীর থেকে যদি পানি চলে যায় অনেক, অথবা কোনো কারণে যদি রক্তচাপ কমে যায়, তখনও কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে, সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে। কিন্তু সেটার সময় যদি আপনি খুব তাড়াতাড়ি যথাযথ চিকিৎসা দেন, তাহলে কিন্তু এই কিডনি আবার ফিরে আসে। কিন্তু যদি সময় মতো যথাযথ চিকিৎসা না দেওয়া হয়, এটা অনেকক্ষণ ধরে পারসিস্ট করে বা চলতে থাকে, তাহলে কিন্তু পুরোপুরি আগের অবস্থায় অনেক সময় ফিরে আসে না। তখন সেটাও ক্রনিক কিডনি ডিজিজের একটা কারণে পরিণত হয়। সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ, AKI অর অ্যাকিউট কিডনি ইনজুরিও ক্রনিক কিডনি ডিজিজের একটা কারণ।
আমরা ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যমে বা প্রচারণায় প্রায় শুনতে পাই যে খাদ্যে ভেজাল এবং এতে নানান রকমের যে কেমিক্যালের মিশ্রণ সেটা কিডনি রোগের যে মাত্রা বাড়ছে বা সংখ্যা বাড়ছে সেটায় কোনো প্রভাব ফেলছে কিনা এটা নিয়ে আলোচনা আছে, আপনার মত কি? আচ্ছা, এটা নিয়ে চিন্তা করার যথেষ্ট সুযোগ আছে, গবেষণা করার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু আমরা সাধারণভাবে চিন্তা করলেও দেখতে পারি যে মানুষের শরীর তৈরি হয়েছে যে সমস্ত জিনিস খাদ্য সেগুলো খাওয়ার জন্য। এখন সেই খাবারের মধ্যে যদি ফরমালিন বা কীটনাশক থাকে, সব খাবারই কিন্তু আলটিমেটলি আপনার কিডনি দিয়ে যাবে, কিডনি দিয়ে পাস করবে, কারণ কিডনি আমাদের রক্ত এবং সব কিছু ওয়াশ করে। সুতরাং কিডনি দিয়ে এই সমস্ত পদার্থ যদি যায়, এগুলো কিডনির মধ্যে যে টিউবুলস আছে বা সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ড্যামেজ করতেই পারে। সে নিয়ে গবেষণা চলছে। আলটিমেটলি ঠিক কোন এজেন্টটা কি করছে এটা হয়তো এক্স্যাক্টলি আমরা জানি না, কিন্তু আমরা ধারণা করতে পারি যে এটা না হওয়ার কোনো কারণ নেই। সুতরাং এই বিষয়েও আমার মনে হয় সতর্ক হওয়ার যথেষ্ট সুযোগ আছে। ইয়েস, একজন মানুষের যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়, তার একটা সময় গিয়ে কিছু সমস্যা তো হবে এবং কিছু প্রবলেম ফিল করলেই না তিনি চিকিৎসকের কাছে যাবেন। সাধারণত কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, সমস্যা একটা যেটা কিডনি রোগের ক্ষেত্রে সবচেয়ে অসুবিধাজনক সেটা হলো যে আপনার যখন অসুবিধা মানে খুব বড় আকারে দেখা দিল, তখন কিন্তু আপনার রোগটা অনেক দূর অগ্রসর হয়ে গেছে, মানে কিডনি অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুতরাং এখন প্রতিরোধ করার জন্য আপনি কি করতে পারেন? প্রতিরোধ করার জন্য আপনি তো জানেন যে হয়তো আগে থেকেই জানেন যে আপনার ডায়াবেটিস আছে অথবা আপনার হাই ব্লাড প্রেশার আছে। সুতরাং আপনার বা রোগীর নিজের টার্গেট নিজে জানতে হবে যে হ্যাঁ, আমার ডায়াবেটিস কন্ট্রোল এরকম হতে হবে। যেমন আমরা রোগীদের বলি যে খালি পেটে ডায়াবেটিস আপনার 7-এর নিচে থাকতে হবে, ভরা পেটে মানে নাস্তার 2 ঘন্টা পরে 9-এর নিচে থাকতে হবে। এটা যদি সে সচেতনভাবে করে তাহলে তার কিডনি রোগ অ্যাটলিস্ট কমে যাবে এবং যদি হয়েও থাকে এটা প্রোগ্রেস করবে না বা আরও অগ্রসর হবে না। একই কথা দ্বিতীয় কারণ আমি বললাম যে হাই ব্লাড প্রেশার। আপনি যদি নিজের ব্লাড প্রেশার নিজে টার্গেট করেন, হ্যাঁ সব সময় আমার ব্লাড প্রেশার আমরা বলি যে হ্যাঁ 140 উপরেরটা এবং নিচেরটা 80 থাকতে হবে, এরকম যদি রাখা যায় এবং রোগী যদি নিজে এডুকেটেড হয়, সচেতন হয় যে আমি এটা সবসময় করব, তাহলে কিন্তু আপনি আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেলেও এটার প্রোগ্রেশনকে আপনি প্রিভেন্ট করতে পারেন এবং হওয়ার ঝুঁকিও কমে যাবে যাদের হয়নি। এক্স্যাক্টলি। সুতরাং পেশেন্টস এডুকেশন বা পেশেন্ট যদি নিজে এই জিনিসগুলো বুঝতে পারে তাহলে প্রিভেনশনের ক্ষেত্রে সেটা সবচেয়ে বড় ভূমিকা রাখে। কিন্তু যদি তার রোগটা হয়ে যায়, যখন লক্ষণ প্রকাশ পাবে, তার কি ধরনের সমস্যা হতে পারে? তখন যে সমস্ত সমস্যা হতে পারে সেটা আমরা জানি। যেমন সাধারণত দেখা যাচ্ছে পায়ে পানি আসে, পা একটু ফুলে যায়। যদিও পা ফুলে যাওয়ার আরও অনেক কারণ হতে পারে, কিন্তু কিডনি রোগ হলেও পা ফুলে যায়, মুখ ফুলে যেতে পারে, রোগীর শ্বাসকষ্ট হয়। দেখা যাচ্ছে রোগীর শ্বাসকষ্ট হয় এই জন্য যে যেমন করে পায়ে পানি জমে যায় তেমনি ফুসফুসেও পানি জমে যায়, রোগী শুতে পারে না, কাশি হয়, তার যে রক্তচাপ আছে সেটা অনেক বাড়তে থাকে এবং তার প্রস্রাবের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যে প্রস্রাবের রঙের পরিবর্তন হচ্ছে। এই সমস্ত সবগুলো সিমটম মিলে বোঝা যায় যে হ্যাঁ, এই রোগীর কিডনি রোগ হওয়ার সম্ভাবনা আছে। তখন আপনারা পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, অবশ্যই। তো আপনি বলছিলেন যে যখন লক্ষণ প্রকাশ পায় ততদিনে কিডনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার কার্যক্ষমতা অনেকখানি নষ্ট হয়ে গেছে। তাহলে ওই অবস্থায় ধরা পড়লে তখন উপায় কি? এটা কি পরিপূর্ণভাবে ভালো করা যায়, মানে নিরাময়যোগ্য? কিডনিটা কি আগের অবস্থায় কার্যক্ষম হবে? শতকরা 100 ভাগ ক্ষেত্রে সেটা আসলে হবে না। তা আমি যেটা বললাম যে প্রতিরোধী যে সমস্ত ব্যবস্থাগুলো আছে সেগুলো নিলে এটা আর অগ্রসর হবে না। তবে অন্যান্য ধরেন যে সমস্ত সিমটম বা উপসর্গ হচ্ছে, যেমন আপনার শরীরে অতিরিক্ত পানি জমে গেছে, সেটা বের করে দেওয়ার ওষুধ আছে। আপনার ফুসফুসে অতিরিক্ত পানি জমে গেছে, সেটা বের করে দেওয়ার ওষুধ আছে। প্রেশার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে। সুতরাং সেই অবস্থা সেটা যদি করা যায় তাহলে পেশেন্টের চলাফেরা কাজকর্মতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আরেকটা জিনিস জোর দিতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। মানে হচ্ছে ধরা যাক কারো জানা মতে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যেমন ডায়াবেটিস আছে ওর হাই ব্লাড প্রেশার আছে, তাদের কিডনি রোগের উপসর্গ হওয়ার আগেও কিছু স্ক্রিনিং টেস্ট করা যায়, কিছু আগে রুটিন পরীক্ষা করা যায়। যেমন এগুলো খুব সহজ পরীক্ষা, যেমন ইউরিন পরীক্ষা, ব্লাডে আমরা একটা ক্রিয়েটিনিন টেস্ট করি, প্রয়োজন মতো আলট্রাসোনোগ্রাফি করি। এ থেকে কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার যখন শরীরে আপনার উপসর্গ আসে নাই তখনও বুঝতে পারবেন যে হ্যাঁ, তখন
কিডনি রোগ হতে পারে, মানে পরীক্ষা নিরীক্ষাতে আগে এটা ধরা পড়তে পারে, আর্লি স্টেজেই ধরা পড়বে যে কিডনির কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এক্স্যাক্টলি। তো তখন ধরা পড়লে কি লাভ? তখন ধরা পড়লে মনে করেন কোনো একটা পেশেন্টের যদি আমরা আগে ধরতে পারি, দেখা যাচ্ছে যে তার ইউরিনের মধ্যে রক্তকণিকা যাচ্ছে, তার প্রোটিনের পরিমাণ বেশি, তখন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায়। যেমন আমরা যদি দেখি যে না, এই পেশেন্টের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার কিছু নাই, তারপরও এরকম হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে কিডনির মধ্যে আরও একটা অসুখ, যেটাকে বলে আমরা গ্লোমারুলোনেফ্রাইটিস, সেইগুলো আছে। তখন আমরা তার জন্য বেশ কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট ওষুধ আছে যেটা দেওয়া যায় এবং সেটা দিয়ে চিকিৎসা করা যায়। তার মানে আর্লি স্টেজে ধরা পড়লে চিকিৎসাও সহজ এবং প্রিভেনশন করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো শোল্ডার সেকেন্ড মুভমেন্ট। প্রথম দিন যেটা দেখেছিলাম এটা মোর অফ এ ম্যাস বিল্ডিং অ্যান্ড শেপিং কিছুটা, এটা হচ্ছে মোর ইন্টু শেপিং। পুরো এক্সারসাইজটা আমরা শেপিংয়ের দিকে একটু ফোকাস করবো। তার রিজন ইজ শোল্ডার যত বেশি শেপিং মুভমেন্ট আপনার করবেন, শোল্ডার তত বেশি ভিজিবল হয়। আর ম্যাসিভনেস এক্সারসাইজ করলে শোল্ডার ওই পরিমাণ ম্যাসিভনেস আছে, ইজ কোয়াইট ডিফিকাল্ট। এই জন্য খুব শর্ট টাইমের ভিতরে ওই ম্যাসিভনেস আনা যাবে না, মানে ইট উইল টেক টাইম। এই জন্য খুব শর্ট টাইমের ভিতরে কীভাবে ভিজিবল মানে করা যায়, মানে মাস্কুলার কীভাবে এটা করা মানে ভিজিবিলিটি আনা যায়, এই জন্য আমরা প্রোগ্রামটা সেট করেছি। এখন দেখাবো যে সেকেন্ড মুভমেন্টটা আমরা কীভাবে করবো। ওকে, রেডি? এখানে আমরা যে জিনিসটা করছি খুব কমন এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলো করছি, যাতে কোনো আনকমন কোনো মুভমেন্ট আমরা দিচ্ছি না, কারণ যাতে কোনো রকম ইনজুরি না হয় এবং খুব একটা কনফিউশন যাতে না হয়, এই সবসময় একদম বেসিক এবং ইজিয়ার ফর্মেশন দিয়ে আমরা দেখাচ্ছি। ওকে, রেডি, গো। এটাকে আমরা বলি হচ্ছে ইটস এ ভেরি কমন, যারা জিম গোয়ার্স তাদের জন্য খুব ভেরি কমন মুভমেন্ট। এটা হচ্ছে আর্মরোল প্রেস এবং এটা খুব ওল্ড স্কুল এক্সারসাইজ, অনেক আগের থেকে এক্সারসাইজটা চলছে। ইটস এ ভেরি ওল্ড স্কুল প্রোগ্রাম। ইয়েস, এবং আপনি দেখবেন যে এটা শেপিংয়ের জন্য সবাই জিনিসটা করে এবং করার সঙ্গে সঙ্গে দেখবেন তো শোল্ডার উইল স্টার্ট ফিলিং পাম্পড। ওকে, স্টপ। ওকে, এর সাথে সাথে যে জিনিসটা করবেন বেন্ট ওভার ল্যাটারাল রেজ, কারণ যাতে রিয়ার শোল্ডারের যে হর্নসগুলো এটা যাতে খুব একটা খুব ভিজিবল হয়, কারণ শুধু সামনে দেখলে হবে না, পিছন দিয়ে জিনিসটা যাতে দিয়ে করা যায়, দেখা যায়। রেডি, স্টার্ট। ইয়েস, 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 এগেইন, ইয়েস, গো, স্টপ। ওকে, এটাকে আমরা বলছি হচ্ছে বেন্ট ওভার ল্যাটারাল রেজ। ওকে, এই দুইটা কিন্তু মোর অফ এ শেপিং মুভমেন্ট। এটা করার পরে শোল্ডারের যে কাটসগুলো খুব মানে তাড়াতাড়ি জিনিসটাই হয়ে যাবে, চলে আসবে। তার মানে কী করলাম আমরা, শোল্ডারের দুটো মুভমেন্ট কিন্তু আমরা দেখালাম। এখন যদি যেমন দেখা যায় যে কারো যদি মানে বেশিরভাগই দেখা যায় যে সব কিছু ডেভেলপ হয়ে যায়, কিন্তু শোল্ডারটা ওটা ডেভেলপ হয় না। বেশিরভাগ যারা জিমে যাচ্ছে তারা যদি এমন হয় যে 14 দিন একটানা এই জাস্ট এই দুটো মুভমেন্ট ইজ ভেরি ইজি, এটা করতে গেলে দেখা 5 থেকে 10 মিনিটের বেশি লাগবে না, টাইম লাগবে না। যদি জিনিসটা করে প্রত্যেকটা যদি 3 সেট করে 14 দিন করবো, 14 দিন করার পরে 7 দিন গ্যাপ দেবে, 7 দিন গ্যাপ দেওয়ার পরে যখন রেগুলার প্রোগ্রামে চলে আসবে উইদিন এ উইক দেখা যাবে তার শোল্ডারের ভিজিবিলিটিটা কিন্তু সবার চোখে পড়বে। এটা আমরা বলি মানে কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য খুব ভালো এবং মোটিভেশন ধরে রাখার জন্য। কারণ জিমে যাচ্ছে যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে জিমে কিন্তু খুব একটা মোটিভেশন করে রাখা যায়, ধরে রাখা যায় না। এই জন্য খুব মোটিভেশন ধরে রাখার জন্য এটা আমরা বলি যে মানে কুইক ফিক্স, যে যদি খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয় তখন আপনি দেখা যাবে জিম করার জন্য বেশি মোটিভেটেড হবে। তবে একটা জিনিস আমি এই করছি, শোল্ডারে এমন একটা মাসল যেটা ওয়েট ট্রেনে সবচেয়ে বেশি ইনজুরি হয়, এই জন্য এটা সবসময় ট্রাই করবেন যে মডারেট ওয়েট দিয়ে মানে ওয়েট দিয়ে যাতে মুভমেন্ট এটা করেন। এমনকি যারা অ্যাডভান্সও যারা আছে তারাও একটু ওয়ার্ম আপটা খুব পারফেক্টলি করে দেন ইউ ডু দ্য মুভমেন্টস। প্রিয় দর্শক, আমরা জানি বাদাম অত্যন্ত পুষ্টিকর, তাই চলুন এ বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। বাদাম দেখতে ছোট কিন্তু দৃষ্টিনন্দন একটি ফল। অনেকেরই ধারণা শুধুমাত্র উৎসবের খাবার তৈরিতেই বাদাম ব্যবহৃত হয়, কিন্তু আসলে এই ধারণাটি মোটেই ঠিক নয়। আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদার অনেকখানিই আমরা এই বাদাম থেকে গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চমাত্রার এই বাদামে প্রোটিন ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, এছাড়াও রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বাদামে এক ধরনের অ্যাসিড আছে যা অলিক অ্যাসিড নামে পরিচিত। এই অলিক অ্যাসিড আমাদের রক্তের ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সহায়তা করে। তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। তাছাড়া আমরা অনেকেই জানি না যে
ভাজা বাদাম বা লবণ মশলায় মাখানো বাদামের চাইতে শুধুমাত্র খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট উপকারী। যেসব বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় তাদের জন্য বাদাম একটি জরুরি পথ্য, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম ব্রেইনের জন্য খুবই উপকারী। বাদামে রয়েছে রিবোফ্লাভিন এবং এল কার্নিটিন নামে দুটি ভাইটাল কম্পোনেন্ট, যা আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে সহায়তা করে এবং আলঝেইমার্স ডিজিজের প্রকোপ থেকে রক্ষা করে। বাদামে সামান্য পরিমাণে কপার রয়েছে, যা আমাদের রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। তাছাড়া বাদাম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া সপ্তাহে 5 দিন বা আলমন্ড বাদামটি খেলে বা কাঠবাদাম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা 50% কমে যায়। ওজন কমাতে বাদামের জুড়ি নেই, কারণ একটি বাদাম থেকে আমরা 7 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 কিলো ক্যালোরি পেয়ে থাকি। ওজন মেনটেন করতে বাদামের ভূমিকা অপরিসীম। প্রোটিন, ফ্যাট এবং আঁশ সমৃদ্ধ এই বাদাম, এক মুঠো বাদাম আমাদের ওজন মেনটেন করতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমাদের পেট ভরা রাখে এবং আমাদের ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের দরকার হয় না, ফলে ওজন মেনটেন হয়। ফসফরাস সমৃদ্ধ থাকায় বাদাম আমাদের হাড় এবং দাঁতের গঠনে, তাছাড়া চুলের গঠনেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মায়েরা যদি বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তবে জন্মের সময় নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একটি কাঠবাদাম থেকে আমরা 7 ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 ক্যালোরি পেয়ে থাকি। যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা অনেকেই ধারণা করেন যে বাদামের মধ্যে ফ্যাট থাকায় তা শরীরের ওজন বাড়ায়, কিন্তু আসলে কিন্তু এটি ঠিক নয়, কারণ বাদামে রয়েছে ভালো ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজন কমাতে এবং রক্তের চর্বির মাত্রা বা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। তাই আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যদি 8 থেকে 10টি বাদাম রাখি তবে তা আমাদের জন্য অনেক উপকারী হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। অতিরিক্ত শব্দ হার্টের রোগ থেকে শুরু করে নানা রোগের কারণ হতে পারে, তাই আপনার গাড়ির হর্ন অহেতুক বাজানো থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা রয়েছে, মাতৃমৃত্যু যে হয়ে থাকে ক্যান্সারের জন্য, জরায়ুমুখের ক্যান্সার তার একমাত্র অন্যতম কারণ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।